পদ্মজা যে বাড়িতে বিয়ে করে যায় সেই বাড়িতে যেন রহস্যের ঘনঘটা। কেন যেন না, পদ্মজাদের বাড়ির পেছনে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলটাকে ঘিরে তার রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। সে কোনো কিছুর মাথা মুন্ডু পাচ্ছে না। সেই রহস্য খুঁজতে যেয়ে আজকে আমরা এখানে শুনছেন আমি পদ্মজা রোমান্টিক থ্রিলার উপন্যাস। সাথে আছি আমি ফাতেমাতুজ জোহরা। আজকের পর্ব আমি পদ্মজা 38। পদ্মজা নূরজাহানের পা টিপে দিচ্ছে। তার মূল উদ্দেশ্য রুম্পার ঘরে যাওয়া। সকাল থেকে বারংবার রুম্পার ঘরে ঢোকার চেষ্টা করেছে, পারেনি। মদন কিছুতেই ঢুকতে দেয়নি। তার এক কথা, নূরজাহান না বললে ঢুকতে দিবে না। অগত্যা পদ্মজা নিরাশ হয়ে নূরজাহানের ঘরে এসে পা টিপা শুরু করে, যদি একটু পটানো যায়। ঘন্টাখানেক ধরে সে নূরজাহানের পা টিপছে, হাত ব্যথায় টনটন করছে। নূরজাহান আয়েশ করে ঘুমাচ্ছেন। কখন যে ঘুম ভাঙবে। এভাবে কেটে যায় আরো অনেক সময়। নূরজাহান চোখ মেলে তাকান। পদ্মজাকে বললেন, এখনো আছো? পদ্মজা মৃদু হাসলো। নূরজাহান বললেন, অনেকক্ষণ হয়েছে, যাও এখন ঘরে যাও। পদ্মজার চোখে মুখে আঁধার নেমে আসে। পরক্ষণই মিষ্টি করে হেসে বলল, আপনার ভালো ঘুম হয়েছে? সে হয়েছে। দাদু একটা প্রশ্ন করি, পড়ো। রুম্পা ভাবিকে যেদিন দেখেছিলাম অনেক নোংরা দেখাচ্ছিল। ওনাকে পরিষ্কার রাখার জন্য একটা মেয়ে দরকার, কিন্তু সবসময় মদন ভাইয়া পাহারা দেন। সারেল্লাহান শক্তি এই সেরি, হ্যার লগে সেরিরা পারবো না, সবাই ডরায়। তাই বলে এভাবে অপরিষ্কার থাকবে সবসময়? সবাই ডরায়, কেউ যাইব না সাফ কইরা দিতে। তুমি বেহুদা কথা কইতেছো। নূরজাহানের কঠিন কণ্ঠের সামনে পদ্মজার আসল কথাটাই মুখে আসছে না। সে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে বলল, আমার মনে হয় আমি পারবো। ভাবি আমাকে আঘাত করবে না। আমি আমি যদি যাওয়ার অনুমতি পেতাম। পাগল হইছো সেরি? কেমনে খামসাইয়া ধরছিল মনে নাই? আর কথা কইও না, যাও এন থেকে। পদ্মজা আর কিছু বলার সাহস পেল না। সে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায়। 2 তলার বারান্দা থেকে আলোকঘরের সামনের খালি জায়গা দেখা যাচ্ছে। সেখানে গ্রামের মানুষের ভিড়। মজিদ হাওলাদার তার লোকজন নিয়ে গ্রামের মানুষদের সমস্যা শুনছেন। কাউকে অর্থ দিয়ে সাহায্য করছেন, কাউকে বা ধান দিয়ে। এই ব্যাপারটা প্রায়ই ঘটে। পদ্মজার খুব ভালো লাগে, গর্ব হয়। পূর্ণা ঘাটে বসে আছে। মাদিনী নদীর জলের স্রোতে তার দৃষ্টি স্থির। প্রান্ত প্রেমা স্কুলে গিয়েছে, সে যায়নি। ইদানিং সে স্কুলে যায় না একদমই, ভালো লাগে না। পদ্মজা যাওয়ার পর থেকে সব যেন থমকে গেছে। পদ্মজার শূন্য জায়গাটা কিছুতেই পূর্ণা মানতে পারছে না। বাড়ির প্রতিটি কোণে সে পদ্মজার স্মৃতি খুঁজে পায়। এই তো, এই ঘাটে বসে দুজন কত সময় পার করত, কত গল্প করত। আজ পদ্মজার জায়গা পূর্ণ। পূর্ণা অনুভব করে সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদ্মজাকে। পদ্মজার প্রতিটি কথা তার কানে বাজে। এতদিন হয়ে গেল, তবু এই শোক, এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে। পূর্ণার চোখ দুটি ছলছল করে ওঠে। সে নিজের ঠোঁট কামড়ে 2 বার ডাকলো, আপা, আপারে। বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেলেন। জুতা খুলে পা টিপে হেঁটে আসেন। পূর্ণার পাশে বসেন। পূর্ণা এক ঝলক বাসন্তীকে দেখে দ্রুত চোখের জল মুছল। এরপর বলল, আপনি এখানে এসেছেন কেন? প্রশ্ন ছুড়ে তিনি পূর্ণার তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকালো বাসন্তীর দিকে। দেখতে পেল বাসন্তীকে আজ অন্যরকম লাগছে। আর একটু খেয়াল করে বুঝতে পারলো কেন অন্যরকম লাগছে। আজ বাসন্তীর ঠোঁটে লিপস্টিক নেই, কপালে টিপ নেই, চোখে গাঢ় কাজল নেই। থুতুনির নিচে সবসময় কালো 3টা ফোঁটা দিতেন, সেটাও নেই। পূর্ণা বাসন্তীর হাতের দিকে তাকালো। হাতেও 2-3 ডজন চুড়ি নেই। 2 হাতে শুধু 2টি সোনার চিকন চুড়ি। পূর্বের প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে পূর্ণা পাল্টা প্রশ্ন করলো, আপনি আজ সাজেননি কেন? না সাজলে ভালো লাগে না? বেশ আগ্রহ নিয়ে জানতে চাইল বাসন্তী। পূর্ণা বাসন্তীর চোখে মুখে স্নিগ্ধতা খুঁজে পেল। মায়াবী, প্রাকৃতিক সৌন্দর্য, চকচকে গাল। 40-এর উপর বয়স মনেই হয় না। কিন্তু মুখে কিছু বলল না পূর্ণা। সে চোখ সরিয়ে নিল। বাসন্তী বললেন, আমার সাথে গপ করবা? আমার ঠেকা পড়েনি। পূর্ণার ঝাঁঝালো স্বর। বাসন্তী পূর্ণার পাশ ঘেঁষে বসেন। পূর্ণা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। কিছু কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুত হলো সবে মাত্র।
তখন বাসন্তী বললেন, আম্মা, আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি, তবুও শেষ বয়সে আইসা একটা ভুল করে ফেলি। ভুল যখন বুঝতে পারি তোমার আব্বারে বলি, কিন্তু তোমার আব্বা মুখ ফিরে নিল। আমার তোমার আব্বা ছাড়া আর গতি ছিল না, তাই গ্রামের মানুষ নিয়ে আসছিলাম। আমার এই কাজের জন্য তোমাদের এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না। যাকগে সেপ সব কথা। তোমার আব্বা আমারে আজও মেনে নেয় নাই, তাতে আমার দুঃখ নাই। তোমার আম্মার মতো একটা ছোট বোন পাইছি, তোমার দুইটা ভাই বোনের মতো সন্তান পাইছি। আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই, কখনো হবেও না। সন্তানের শূন্যতা আমাকে খুঁড়ে খুঁড়ে খায়। তোমাদের বাড়িতে আসার পর সেই দুঃখ ঘুচে গেছে। প্রান্ত প্রেমা যখন আমারে বড় আম্মা কইয়া ডাকে, আমার খুশিতে কান্দনা ইচ্ছা পড়ে। শুধু ভালো লাগে না তোমার মুখটা। বিশ্বাস করো আম্মা, তোমার মারে আমি তাড়াতে আসে নাই। সে হয়েছে গিয়া হীরার টুকরা, তার মতো মানুষ হয় না। আমি যা চেয়েছি তার চেয়েও বেশি পাইছি, সেটা তোমার আম্মা দিছে। আমি চাই না আমার জন্য সে কষ্ট পাক। আমি তোমারে বলবো না আমার আম্মা ডাকতে, আমি শুধু চাই তুমি আমারে যেন মেনে নাও। ভালো থেকো, হাসি খুশি থাকো। আমি তোমার বন্ধু হতে চাই। তুমি যেমনে বলবা আমি এমনিই চলবো। এই যে দেখো, তোমার সাজগোজ পছন্দ না বলে আমি আজ সাজি নাই, আর কোনোদিন সাজবো না। আমি কি কম সুন্দর নাকি যে সাজতেই হবে? পূর্ণার মন ছুঁয়েছে বাসন্তীর প্রতিটি কথা। পূর্ণা বরাবরই কোমল মনের, তবুও শক্ত কণ্ঠেই বলল, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আপনি আপনার মতো থাকুন প্রেমা প্রান্তকে নিয়ে, আমি আমার মতো থাকবো আমার মাকে নিয়ে। আমার আর কারোর বন্ধুত্ব দরকার নেই। বাসন্তীর চোখ ছলছল করছে, তবুও সে হাসতে কার্পণ্য করছে না। বললেন, তোমার চুল অনেক সুন্দর আর লম্বা, এখন তো ভর দুপুর, বাইন্দা রাখো। পূর্ণার চুলগুলো হাতে খোপা করে নিল, এরপর বলল, আম্মা এখনো ঘুমে? হ, আম্মার যেন কি হয়েছে, কখনো একদমই ঘুমায় না, আর কখন ঘুম ছেড়ে উঠতেই পারে না। পদজার জন্য কান্দে দেখি, শরীর দুর্বল হইয়া পড়ছে, এজন্যই ঘুমাচ্ছে। পূর্ণা উঠে দাঁড়ায়। বাসন্তী বললেন, আমি রাঁধছি বলে সকালে খাইলে না, এখন নিয়ে আসছি ভাত, পরে খাবো বলে পূর্ণা দ্রুত পায়ে বাড়ির ভেতর চলে গেলেন। হেমলতার ঘরে এসে দেখলো তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। চুল ছড়িয়ে আছে বালিশে, কেমন শুকিয়ে গেছেন। এতক্ষণ না খেয়ে থাকলে তো আরো শুকাবে। ডাকা উচিত। পূর্ণা ডাকলো, আম্মা, আম্মা। হেমলতা সাড়া দিলেন না। পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিল এবং ডাকলো, ও আম্মা, উঠো এবার, দুপুর হয়ে গেছে। আম্মা, ও আম্মা। হেমলতা চোখ খুলেন, চোখের মনি ফ্যাকাশে। তিনি উঠতে চলে হুট করে হাত কাঁপতে থাকলো। পূর্ণা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে আম্মা? হেমলতা কিচ্ছুটে বললেন না। পূর্ণা হেমলতাকে ধরে উঠালো। হেমলতা পূর্ণার দিকে চেয়ে থেকে ক্ষীণস্বরে প্রশ্ন করেন, কে তুমি? হ্যাঁ, এখানে একটা টুইস্ট। অ্যাকচুয়ালি কি হয়েছে হেমলতার, যে মানুষটার দৃষ্টিতে সবসময় প্রখরতা তীক্ষ্ণতা থাকতো, সেই মানুষটা আজ এত নিবিড় কেন হয়ে গেছে? সেটা কি শুধুমাত্র মেয়ের শোকে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো একটি ঘটনা যেটা আমরা আজও জানি না? শুনতে থাকুন আমি পদ্মজা। এর পরের পর্ব তাড়াতাড়ি চলে আসবে। চোখ রাখুন গল্প অডিও বুক